আচ্ছা, আমরা এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস পড়ব, সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড। আমরা জানি যে চুম্বক মেনলি লোহা, নিকেল, কোবাল্ট এই তিনটে এলিমেন্টকে আর কিছু কিছু অ্যালয় আছে, সেই অ্যালয়গুলোকে আকর্ষণ করতে পারে। এবং কিছু কিছু ক্ষেত্রে এই আকর্ষণ বলটা কিন্তু বেশ কিছু মাধ্যমের মধ্যে দিয়েও ক্রিয়া করে, যেমন বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে তো ক্রিয়া করেই, এছাড়াও অনেক সময়তে দেখা যাচ্ছে যে কাঠ, কাঁচ, কাগজ এগুলোকে ভেদ করেও কিন্তু আকর্ষণ বল ক্রিয়া করে। সেটা ধরো ছোট ছোট এক্সপেরিমেন্টের সাহায্যে দেখানো যায় যে ধরো একটা কাঠের টেবিলের ওপরে তুমি একটা লোহার জিনিস রেখেছো, এবার কাঠের টেবিলের নিচে একটা চুম্বক ঘোরাচ্ছ, চুম্বককে নাড়াচাড়া করছো, সেটার মতন করে কিন্তু টেবিলের ওপরে লোহার জিনিসটা নড়াচড়া করছে। তার মানে কাঠ ভেদ করেও চুম্বকের আকর্ষণী ক্ষমতা কাজ করছে। তার মানে আমরা বলতে পারি যে একটা চুম্বক যেখানে রাখা হচ্ছে তার আশেপাশে খানিকটা অঞ্চল জুড়ে ওই চুম্বকটার একটা প্রভাব থাকছে। প্রভাব বা ইনফ্লুয়েন্স এই সেন্সে যে ওই অঞ্চলটার মধ্যে তুমি যদি অন্য কোনো চুম্বকের মেরুকে আনো, তাহলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল ফিল করবে, এবং সে সঙ্গে কোনো চৌম্বক পদার্থকে আনলে তারা আকর্ষণ ফিল করবে। তাহলে কোনো চুম্বকের চারিদিকে যে অঞ্চল পর্যন্ত চুম্বকটার প্রভাব অনুভূত হয় তাকে আমরা ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলছি। তার মানে একটা চুম্বক, ধরো আমার এই পেনটা একটা ম্যাগনেট, এটাকে আমি এখানে রাখলাম, এটা আমাদের মোটামুটি অনেকেরই অভিজ্ঞতা আছে। এবার ধরো ছোট ছোট পিন বা সেফটি পিন, এরকম কিছু জিনিস আমরা দেখবে যে একটু দূরে ছেড়ে দিলেও সেটা একদম ছিটকে গিয়ে এই ম্যাগনেটটার গায়ে আটকে গেল। তার মানে খানিকটা দূর পর্যন্ত এর আকর্ষণ করার ক্ষমতাটা রয়েছে। এবার খুব দূরে যদি রাখি, বেশ বা খানিকটা, তো এবার তুমি কতটা রেঞ্জ অবধি আছে দেখার চেষ্টা করছো, তাহলে পিনটাকে আস্তে আস্তে সরানোর পর তুমি দেখলে হয়তো এই জায়গাতে নিয়ে আসলে আর পিনটা কিন্তু ছিটকে গিয়ে এটার গায়ে আটকে যাচ্ছে না। তার মানে ওর প্রভাবটা এই জায়গার আগে শেষ হয়ে গেছে। তাহলে একটা চুম্বককে ঘিরে খানিকটা অঞ্চল জুড়ে যে অঞ্চলটার মধ্যে ওই চুম্বকটার একটা ইনফ্লুয়েন্স আমরা এক্সপিরিয়েন্স করি তাকে বলা হচ্ছে ওই চুম্বকটার চৌম্বক ক্ষেত্র। এটাকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বলছি। ঠিক আছে? তত্ত্বগতভাবে মানে থিওরিটিক্যালি চুম্বকের চৌম্বক ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। যেরকম আমরা গ্র্যাভিটেশনের সময় পড়েছিলাম, মনে আছে যে একটা যে কোনো মাসের ক্ষেত্রে তার গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন যে পাওয়ার, সেটা কিন্তু বেসিক্যালি থিওরিটিক্যালি চিন্তা করতে গেলে ইনফাইনাইট ডিস্টেন্স অবধি আছে। কারণ গ্র্যাভিটেশনের ফর্মুলাটা মনে করো, গ্র্যাভিটেশনাল যে ল, তার যে গাণিতিক রূপটা যদি আমরা মনে করি, তাহলে সেটা কি ছিল? F = G m1m2/r²। তার মানে ডিস্ট্যান্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এই ডিস্ট্যান্সের স্কোয়ারের সাথে যে ফোর্স ইনভার্সলি প্রপোর্শনাল হয়, সেই ফোর্সটা বেসিক্যালি কখনোই অঙ্ক করে জিরো করা যায় না। এটা কি হয় যে যত আর বাড়ে তত ফোর্সটা কমে, কিন্তু কখনোই জিরো হয় না। আমরা জানি একমাত্র যখন আমার ডিস্টেন্সটা ইনফিনিটি হবে তখন আমার ডিনোমিনেটর বা ভগ্নাংশের হরটা আমার ইনফিনিটি হয়ে গেলে ভগ্নাংশটার ভ্যালুটা জিরো হবে। তো সেই সেন্সে আমরা বলি ইনফিনিটি ডিস্টেন্স অবধি, এটা ইনফাইনাইট ডিস্টেন্স অবধি আমার এটার গ্র্যাভিটেশনাল ফিল্ডটা বিস্তৃত। ঠিক একই রকম আমরা একটু পরেই দেখব যে একই রকমভাবে এই যে চুম্বকের আকর্ষণ বা বিকর্ষণ বল, এটাও অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত থিওরিটিক্যালি, কিন্তু বেসিক্যালি দেখা যায় যে একটা ডিস্টেন্সের পরে ওই বলটা এত ফিবল হয়ে যায়, এত দুর্বল হয়ে যায় যে সেটা আর সেভাবে এক্সপিরিয়েন্স করা যায় না। আচ্ছা, নেক্সট কি বলেছে? শনাক্তকরণের জন্য ব্যবহৃত পরীক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার জন্য এবং পরিবেশে অন্যান্য চৌম্বক ক্ষেত্রের উপস্থিতির জন্য কার্যক্ষেত্রে কোনো চুম্বকের চৌম্বক ক্ষেত্রকে একটি সীমিত অঞ্চল পর্যন্ত বিস্তৃত বলে ধরা হয়। কি কি কারণে? একটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। আমরা যে পরীক্ষা যেগুলো করি সেখানে আমাদের কিছু লিমিটেশনস থাকে, এবং সেই সঙ্গে আমাদের চারপাশে কি হয়, নানান ধরনের ম্যাগনেটিক সাবস্টেন্স থাকে, এবং তার সাথে আমরা পরে পড়ব
যে ভূচৌম্বকত্ব বলে একটা আমাদের পৃথিবীর একটা চৌম্বক ক্ষেত্র, আর্থের একটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড থাকে, এগুলোর কারণে চৌম্বক ক্ষেত্রটা ওই অসীম পর্যন্ত বিস্তৃত আমরা প্র্যাকটিক্যালি পাই না। থিওরিটিক্যালি পেলেও প্র্যাকটিক্যালি পাই না, তো এটা একটা ফাইনাইট অঞ্চলই থাকে। আর আমি একটা জিনিস বললাম, আমরা পরে দেখব যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলটাও ওই রকমই একটা ইনভার্স স্কোয়ার ল ফোর্স, মানে ওটাও ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, যার ফলে যে জিনিসটা হয় সেটা হলো যে যত ডিস্টেন্স বাড়ে বলটা খুব তাড়াতাড়ি কমে যায়, যেহেতু স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই জন্য একটু ডিস্টেন্সে গেলেই সেটার আর অস্তিত্ব আমরা বুঝতে পারি না। নেক্সট একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা চৌম্বক বলরেখা। এই চৌম্বক বলরেখাটা বোঝানোর জন্য এখানে একটা পরীক্ষার কথা বলা আছে। পরীক্ষাটা আমরা একবার একটুখানি দেখে নিই। একটা বড় আকারের কর্কের ওপর একটা ছোট কিন্তু শক্তিশালী দণ্ডচুম্বক রেখে একটি বড় পাত্রে জলের ওপর ভাসিয়ে দেওয়া হলো। কর্কের ওপর রাখা হচ্ছে এই কারণে যে কর্কটা যেহেতু জলে ভাসবে, ওটা ম্যাগনেটটাকে ভাসিয়ে রাখবে। ভাসমান অবস্থায় চুম্বকটি কয়েকবার আন্দোলিত হয়ে অবশেষে উত্তর দক্ষিণে মুখ করে স্থির হবে। এই অবস্থায় এন মেরুটি হবে উত্তরমুখী এবং এস মেরুটি হবে দক্ষিণমুখী। অপর একটি ছোট কর্কের মধ্যে একটি দীর্ঘ কিন্তু অপেক্ষাকৃত দুর্বল চুম্বক শলাকাকে প্রবেশ করিয়ে ওই পাত্রের জলের ওপর এমনভাবে ভাসানো হলো যাতে শলাকার এন মেরুটি সামান্যই জলতলের ওপরে বেরিয়ে থাকে এবং এস মেরুটি জলের অনেকটা গভীরে থাকে। এটা হচ্ছে পরের ছবিটা। আচ্ছা, এই রকম ছবিটা, এই ছবিটার কথা বলা হচ্ছে। এখানে হচ্ছে যে এন মেরুটা বেরিয়ে রয়েছে আর একটা দীর্ঘ চুম্বক শলাকা, এন মেরুটা বেরিয়ে রয়েছে আর এস মেরুটা জলের গভীরে রয়েছে। এক সেকেন্ড। আচ্ছা, এবার কি ব্যাপারটা, কেন এটা করা হলো সেটা আমি এক্সপ্লেন করছি। এই অবস্থায় এস মেরুটি গভীরতার জন্য তার উপর দণ্ডচুম্বকটির প্রভাব নগণ্য হয়, ফলে শলাকার এন মেরুটি ওই দণ্ডচুম্বকের সাপেক্ষে একটি বিচ্ছিন্ন ও মুক্ত এন মেরু হিসেবে ধরে নেওয়া চলে। এই অবস্থায় শলাকার এন মেরুটি এ বিন্দুতে দণ্ডচুম্বকের এন মেরুর সংস্পর্শে নিয়ে এসে ছেড়ে দিলে দেখা যাবে যে এন মেরুটি গতিশীল হবে এবং জলের উপর দিয়ে এবিসিডি বক্রপথ অনুসরণ করে দণ্ডচুম্বকের এস মেরু পর্যন্ত পৌঁছবে। বিষয়টা কি করা হলো? বিষয়টা হচ্ছে যে আমরা এভাবে একটা দণ্ডচুম্বককে রেখেছি যেটা কিনা খুব শক্তিশালী, ছোট, আর একটা চুম্বক শলাকাকে রেখেছি এমনভাবে যাতে শলাকাটার উত্তর মেরুটা জলের উপরে একটুখানি জেগে থাকে আর দক্ষিণ মেরুটা জলের বেশ খানিকটা গভীরে থাকে। এটা করার কারণ হচ্ছে আমার এই পরীক্ষাটার জন্য আমার একটা বিচ্ছিন্ন উত্তর মেরু দরকার। কিন্তু আমরা যখন চুম্বকের মলিকিউলার থিওরি পড়ব তখন আমরা জানতে পারবো যে একটা চুম্বকের যে আমি যদি একদম অ্যানালাইজ করতে করতে তার মলিকিউলার অ্যানালিসিস করি, একদম মলিকিউলের জায়গায় পৌঁছে যাই, তখন দেখা যায় যে একটা চুম্বকের প্রত্যেকটা মলিকিউলও এক একটা ছোট ছোট চুম্বক, অণুচুম্বক বলে সেগুলোকে। তাহলে তারও একটা এন পোল আর একটা এস পোল আছে। তাহলে বিচ্ছিন্ন উত্তর মেরু পাওয়াটা খুব ডিফিকাল্ট। তাই জন্য আমি এরম একটা ব্যবস্থা করলাম। এই চুম্বক শলাকার এন আর এস, উত্তর আর দক্ষিণ মেরুকে দেখো ছোট হাতের এনএস দিয়ে দেখানো হয়েছে। এবার যেহেতু এই এস মেরুটা জলের ভেতরে অনেকটা গভীরে আছে এবং এটা একটা দুর্বল চুম্বক, মানে কম শক্তি সম্পন্ন, তার ফলে আমি কিছুটা এই এন মেরুটাকে একটা বিচ্ছিন্ন উত্তর মেরু বলে ধরে নিতে পারি। এইবার যদি আমি এইটাকে একটা বড় পাত্র ধরে নিয়ে এই ব্যবস্থাটাকে যদি আমি এই দণ্ডচুম্বকটার এন মেরুর দিকে আনি, তাহলে দেখা যাবে যে এই এন মেরুটা দণ্ডচুম্বকের থেকে সরে গিয়ে এইরকমভাবে সরে গিয়ে সেটা ওর এস মেরুর কাছে চলে গেছে। এই একটা বক্রপথ অবলম্বন করে এন মেরু থেকে গতিশীল হয়ে সরে গিয়ে এস মেরুর কাছে চলে গেছে। তাহলে নিজে থেকে এই যে একটা বক্রপথ সে
মানে বক্রপথ বরাবর সে গেল, এই পথটাকে আমরা বলছি একটা চুম্বক বলরেখা। মানে বিষয়টা কি, একটা দণ্ডচুম্বকের কাছে যদি আমি একটা বিচ্ছিন্ন উত্তর মেরুকে আনতে পারি, তাহলে সেই বিচ্ছিন্ন উত্তর মেরুটা যে পথ বরাবর গতিশীল হয় তাকে বলা হচ্ছে ওই চুম্বকটার বলরেখা। এবার যখন তাকে এ পয়েন্টে রাখা হয়েছে তখন সে এই বক্ররেখাটা রচনা করেছে। যখন আমি এ থেকে আরেকটু সরিয়ে আরেকটা পয়েন্টে রাখবো তখন দেখা যাবে আর একটা অন্য বক্রপথে সেভাবে গেছে। এরকমভাবে বিভিন্ন পয়েন্টে রেখে এই দণ্ডচুম্বকটা চৌম্বক ক্ষেত্রে এরকম অনেকগুলো বক্ররেখা বক্রপথ আমরা পাবো, যেগুলোকে আমরা চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বলবো। কারণ এই যে বিচ্ছিন্ন উত্তর মেরুটা, এটার দ্বারা বিকর্ষিত হবে, বিকর্ষিত হয়ে ক্রমশ দূরে সরে যাওয়ার চেষ্টা করবে এবং সেই সময় সে যখন খানিকটা দূরে সরে যাবে তখন এস মেরুটার কিছুটা কাছাকাছি আসলে আকর্ষণ বোধ করবে এবং তখন সে আস্তে আস্তে এস মেরুর কাছে চলে আসবে। তাহলে এবার আমরা সংজ্ঞাটা বলতে পারি যে কোনো চৌম্বক ক্ষেত্রে একটি বিচ্ছিন্ন উত্তর মেরুকে মুক্ত অবস্থায় রাখলে সেটি যে পথে গমন করে তাকে চৌম্বক বলরেখা বলে। আর একটা সংজ্ঞা আছে যেটা আরও স্পেসিফিক, সেটা বলে আমি বোঝাচ্ছি। চৌম্বক ক্ষেত্রে বলরেখা বলতে এমন একটি অবিচ্ছিন্ন রেখা বোঝায় যার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তাহলে এই যে বলরেখাটা বা এই যে বক্ররেখাটা, এই বক্ররেখাটা এমন একটা অবিচ্ছিন্ন কন্টিনিউয়াস একটা রেখা হবে, এটা কখনো মাঝখানে কেটে যাবে না। একটা কন্টিনিউয়াস রেখা হবে যার কোনো একটা বিন্দুতে যদি আমি ট্যানজেন্ট ড্র করি তাহলে ট্যানজেন্টটা ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। চৌম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি। এখন আমরা চৌম্বক ক্ষেত্রের ওই অর্থে ডেফিনেশন পড়িনি। চৌম্বক ক্ষেত্রের ডেফিনেশন হচ্ছে যে একটা পার্টিকুলার পয়েন্টে আমি যদি একটা একক বিচ্ছিন্ন উত্তর মেরুকে রাখি, একক মেরু শক্তি সম্পন্ন, তাহলে সে একটা বল অনুভব করবে। সেই বলটাই হচ্ছে ওই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের পরিমাপ। আমরা জাস্ট চৌম্বক ক্ষেত্র কাকে বলে বলেছিলাম, চৌম্বক ক্ষেত্রের পরিমাপটা করিনি। তাহলে এখানে এই যে ডাইরেকশনটা পাচ্ছি, এই ডাইরেকশনটা হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। এটা হলো আমাদের ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের বিকল্প সংজ্ঞা, বা যার থেকে আমি আরও স্পেসিফিক্যালি ম্যাথামেটিক্যালি আমি চৌম্বক ক্ষেত্রটাকে ব্যাখ্যা করতে পারি, চৌম্বক বলরেখাকে ব্যাখ্যা করতে পারি। তাহলে বলরেখার প্রত্যেকটা বিন্দুতে যদি আমি স্পর্শক টানি তাহলে সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পাওয়া যাবে। তাহলে বলরেখা হলো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত কতগুলো নির্দিষ্ট অবিচ্ছিন্ন বক্ররেখা, যার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখের নির্দেশ পাওয়া যায়।